গভীর রাতে ঘুম থেকে উঠে আমি দাদার রুমের জানালা দিয়ে দেখতে পেলাম দাদা মার সাথে কেমন জানি অদ্ভুত আচরণ করছে। মায়ের সাথে দাদার এই রকম আচরণ দেখে আমার চোখ কপালে উঠে গেল। মনে মনে ভাবলাম, মা দাদার সাথে এইসব কি করছে? মার একটু লজ্জা করে না? বিষয়টা ভাবতেই আমার মাথা ঘুরে যাচ্ছে। একটু পর আমি দেখতে পেলাম মা যেন কিসের নেশায় পাগল হয়ে বলছে, শ্বশুর মশাই, আমার আকাশে এখন প্রবল বেগে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে। আপনি আমাকে একটু শান্ত করেন, আমার আর সহ্য হচ্ছে না। তারপর মায়ের কথা শুনে আমার দাদাও যেন পাগলের মতো মায়ের ঘূর্ণিঝড় থামানোর জন্য যা করল, তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবে। তবে গল্পটি শোনার পূর্বে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি শামিয়া সাহা। আমার ডাক নাম শামিয়া। আমার বর্তমান বয়স 25। আজকে আমি তোমাদেরকে যে গল্পটা বলবো, তখন আমার বয়স ছিল 8 কিংবা 9 বছর হবে। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম। আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন। আমার মা একজন গৃহিণী ছিলেন। ব্যবসায় সুবাদে বাবা ঢাকায় থাকতেন। বাড়িতে থাকতাম আমি, আমার মা এবং আমার দাদা। আমার দাদার অন্য কোনো ছেলে ছিল না আমার বাবা ছাড়া। আমার দাদার বয়স প্রায় 55 থেকে 60 হবে। যদিও দাদার বয়স একটু বেশি, তারপরেও দাদাকে দেখে অনেক শক্তিশালী বলে মনে হতো। আমার বাবা ব্যবসার কাজে ব্যস্ত থাকত। প্রায় 2 থেকে 3 মাস পর পর বাড়ি আসত। মা আর আমি একসাথে থাকতাম। বাবা যখন বাড়িতে আসত, তখন আমি আমাদের বাড়ির গেস্ট রুমে থাকতাম। একা একা থাকতে আমার খুব ভয় করত। তারপরেও অনেক কষ্ট করে থাকতাম আর মনকে সান্ত্বনা দিতাম, এই বলে যে বাবা তো 2 দিন থেকেই চলে যাবে, তারপর তো আমি মায়ের কাছেই থাকব। এইভাবে বন্ধুরা, বাবা যখনই আসত, তখনই আমি গেস্ট রুমে রাতে থাকতাম আর বাবা মা একসাথে থাকত। আমাদের বাড়ির গেস্ট রুমটা ছিল আমার বাবা মায়ের রুমের পাশের রুম, আর দাদার রুমটা ছিল এর পরের রুমটা। আমাদের ঘরের মোট রুম ছিল 3টা। তারপর বন্ধুরা, বাবা 2 দিন থেকেই চলে গেল। তারপর থেকেই আমি মায়ের সাথে থাকি। এভাবেই চলছিল আমার দিন। কিন্তু হঠাৎ একদিন রাতে ঘটে গেল আমার জীবনে একটা ভয়ানক ঘটনা। একদিন রাতে আমি আর মা একসাথে ঘুমালাম। হঠাৎ কিসের যেন শব্দে আমার ঘুম ভেঙে যায়। ওমা, ঘুম থেকে উঠে দেখি মা আমার পাশে নেই। বন্ধুরা, আমার মায়ের পরিচয়টা তোমাদের আগের দেই। আমার মা একজন মধ্যবয়সী নারী ছিল। মার বয়স ছিল তখন 30 কিংবা 32 হবে আনুমানিক। মাকে দেখতে অনেক সুন্দরী ছিল। মা অনেক আবেদনময়ী ছিল বটে। আমি আর মা যখন টিভি দেখতাম, তখন মা শুধু রোমান্টিক ছবি দেখত। মার ইংলিশ ছবির প্রতি একটা অন্যরকম টান ছিল। যাই হোক বন্ধুরা, বলছিলাম, গভীর রাতে ঘুম থেকে উঠে দেখি মা বিছানায় নাই। আমি তখন অবাক হয়ে গেলাম আর মা মা বলে কাঁদতে লাগলাম। তখন হঠাৎ মা কোথায় থেকে যেন দৌড়ে আসলো। কিন্তু মা যখন দৌড়ে আমার এখানে আসলো, তখন আমি লক্ষ্য করলাম মা কেমন যেন হাঁপাচ্ছে আর ঘামছে, আর মাকে খুব অস্থির অস্থির লাগছে। আমি বললাম, মা তুমি কোথায় গেছিলে আমাকে একা রুমে রেখে? মা বলল, মা শামিয়া, এই তো আমি একটু ওয়াশরুমে গেছিলাম। আমি বললাম, ও আচ্ছা মা, এরপর থেকে ওয়াশরুমে গেলে আমাকে নিয়ে যাবে। মা বলল, ঠিক আছে শামিয়া। তারপরের দিন আবার আমি আর মা একসাথে ঘুমালাম। কিন্তু রাত যখন গভীর হলো, তখন আবার আমার ঘুম ভেঙে যায়। কিন্তু ঘুম ভাঙার পর আমি আবার লক্ষ্য করলাম মা আমার পাশে নেই। সেদিনও আমি মাকে বললাম, মা তুমি আমাকে রেখে কোথায় গিয়েছিলে? তখন মা আমাকে বলল, মা শামিয়া, আমি ওয়াশরুমে গেছিলাম। তারপর আমি মাকে বললাম, তোমাকে না, আমি বললাম রাতে ওয়াশরুমে গেলে আমাকে নিয়ে যেতে। ও বন্ধুরা, তোমাদেরকে তো আরেকটা কথা বলা হয়নি। আমরা গ্রামে থাকতাম। ওয়াশরুমটা আমাদের মূল ঘরের বাইরে ছিল, অর্থাৎ আমাদের বাড়ির পিছনে ছিল।
তো যাই হোক বন্ধুরা, তারপর আমি মাকে বললাম, তোমাকে না বলেছিলাম ওয়াশরুমে গেলে আমাকে নিয়ে যেতে? আমার কথা শুনে মা একেবারে চুপ হয়ে থাকত। পরের দিনও বন্ধুরা একই অবস্থা। তারপর মা যখন রুমে আসত, তখনই মাকে একেবারেই এলোমেলো অবস্থায় দেখা যেত। মাকে শত বলেও আমি কোনো কিছুই করতে পারি নাই। বন্ধুরা, তখন আমার বয়স ছিল মাত্র ৮ বছর। খুব একটা বেশি বুঝতামও না। তারপরও আমি চিন্তা করলাম, মা প্রতিদিন কোথায় যায়, কি করে? আমাকে বিষয়টা খুব ভালো করে জানতে হবে, বুঝতে হবে। আমি কোনো কিছু বললে মা কোনো উত্তর দেয় না কেন? বিষয়টা নিয়ে অনেক চিন্তায় পড়ে গেলাম আমি। মাঝে মাঝে মনে হয়েছিল আমি বাবার কাছে বিষয়টা শেয়ার করি। তারপর ভাবলাম, না, যদি বাবার কাছে শেয়ার করি তাহলে হয়তো মা আমাকে বকা দিবে। তাই চিন্তা করলাম, যেভাবে হোক আমাকে এর রহস্য খুঁজে বের করতে হবে। মা প্রতিদিন কোথায় যায়, কি করে, তা আমাকে জানতেই হবে। এভাবে প্রায় ১ মাসের মত আমি বিষয়টার সাথে লক্ষ্য করলাম, আর এর রহস্য খুঁজে বের করার জন্য চেষ্টা করলাম। কিন্তু আমি কোনোভাবেই এর রহস্য খুঁজে বের করতে পারছিলাম না। একদিন আমি চিন্তা করলাম, আজকে আর ঘুমাবো না। আজকে আমি ঘুমের ভান করে পড়ে থাকব। দেখব মা কোথায় যায়। যদি আমার ঘুম বেশি, তারপরে আমাকে কষ্ট করে হলেও এর রহস্য খুঁজে বের করতে হবে। পরের দিন আমি আর মা একসাথে ঘুমালাম। আমি ঘুমের ভান ধরে রইলাম। রাত যখন গভীর হল, তখন আমি লক্ষ্য করলাম মা আমাকে যাচাই করতেছে আমি ঘুমাইছি কিনা। আমিও খুব ভালো করে ঘুমের অভিনয় করলাম। তারপর দেখি মা আস্তে আস্তে করে দরজা খুলে বের হয়ে যাচ্ছে। আমিও খুব আস্তে আস্তে করে উঠলাম। উঠে মার পেছনে পেছনে যাওয়া শুরু করলাম। কিন্তু আমি রুম থেকে বের হতে না হতেই আর মাকে খুঁজে পেলাম না। মা কোথায় যেন চলে গেল। বিষয়টা আমার কাছে খুব বিস্ময়ের মতো মনে হলো। সেদিন রাতে ওয়াশরুমে, আমাদের বাড়ির প্রায় সকল জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও মাকে খুঁজে পেলাম না। তারপর আমি আমার বিছানায় এসে ঘুমের ভান ধরে পড়ে রইলাম। ঘণ্টা ৩ পরে আমি লক্ষ্য করলাম কোথায় থেকে যেন মা হাঁপিয়ে এসেছে। আমি সেদিন আর কিছু বলিনি, ঘুমের ভান ধরে পড়ে রইলাম। ভাবলাম আজকে যেহেতু চলে গেছে, কালকে দেখব বিষয়টার রহস্য খুঁজে বের করা যায় কিনা। পরের দিন আবারও মা রাতের অন্ধকারে, যখন গভীর রাত হল, তখন আমি অনুভব করলাম মা আস্তে আস্তে উঠে দরজার খুলছে। আমিও খুব দ্রুত গতিতে উঠে মায়ের পিছন পিছন গেলাম। মায়ের পিছন পিছন গিয়ে আমি খুব অবাক হয়ে গেলাম। দেখলাম মা দাদার রুমে গিয়ে ঢুকছে। আমি খুব হতবাক হয়ে জানার চেষ্টা করলাম, এত রাতে মা দাদা রুমে কি করে? আমি দাদার রুমের দরজার পাশে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। একটু পর আমি শুনতে পেলাম দাদা মা বলতে লাগলো, ও আমার জান পাখি, তোমার আজকে আসতে এত দেরি হলো কেন? তুমি জানো না, তুমি দেরি করে আসলে আমার খুব কষ্ট হয়। মা দাদাকে বলল, লক্ষ্মী, আমার রাগ করো না। দেখো না, এই মেয়েটাকে তো আমার প্রতিদিন ঘুম পাড়িয়ে তুইয়ে আসতে হয়। বোঝো না কেন জানো? তারপরও আমি দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর আমি বাহির থেকে অনুভব করলাম দাদা আর মা একসাথে শুয়ে কি যেন করছে। তার শব্দ পরিষ্কার আমার কানে ভেসে আসছে। শব্দটা কেমন যেন অদ্ভুত অদ্ভুত লাগছে। বন্ধুরা, তখন তো আমার বয়স কম ছিল, তাই শব্দের মর্মটাও বুঝতে পারি নাই। এখন বুঝতে পারছি এই শব্দের মর্মটা। শব্দটা দুটি প্রাণের অন্তিম মুহূর্তের অজানা সুখের। যাই হোক বন্ধুরা, সেদিন আমার মনে খুব কৌতূহল জেগেছিল যে আমার ৬০ বছর বয়সী দাদার সাথে আমার মা কি করে, তা আমাকে নিজের চোখে দেখতে হবে। তারপর বন্ধুরা অনেক চেষ্টা করছিলাম ভিতরে কি হয় জানার, কিন্তু কোনো উপায় পাচ্ছিলাম না। অবশেষে দাদার রুমের জানালার একপাশ দিয়ে দেখার একটু সুযোগ পেয়েছিলাম। দেখলাম মা দাদার সাথে কেমন যেন এক অদ্ভুত আচরণে মগ্ন। দাদাও মার সাথে কেমন যেন এক অদ্ভুত আচরণে মগ্ন। আমার কাছে মনে হয়েছিল তারা যেন কোনো এক সুখের আশায় অজানা কোনো রাজ্যে ভিন্ন রকম শান্তির খুঁজে ভাসছে। একটু পর আমি দেখতে পেলাম মা যেন কিসের নেশায় পাগল হয়ে বলছে, শ্বশুর মশাই, আমার আকাশে এখন প্রবল বেগে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে।
আপনি আমাকে একটু শান্তি করেন। আর সহ্য হচ্ছে না। তারপর মায়ের কথা শুনে আমার দাদাও যেন পাগলের মতো মায়ের ঘূর্ণিঝড় থামানোর চেষ্টা করছে। আর এদিকে মা ঘেমে একেবারে ছানা বড়া হয়ে গেছে। আর অপর দিকে দাদা মার ঘূর্ণিঝড় থামানোর জন্য প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে। দাদা এবং মায়ের এই রকম অবস্থা দেখে আমার কাছ মনে হয়েছিল যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার অবস্থা হলো। ঘটনাটা দেখার পর আমি কাঁদতে কাঁদতে আমার রুমে চলে আসি। কিন্তু আমার গায়ে যেন কেমন এক অনুভূতি হতে শুরু করল। আর আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তারপর কিছুক্ষণ কাঁদতে কাঁদতে আমি ঘুমিয়ে যাই। বন্ধুরা, মায়ের এমন অপ্রত্যাশিত অবস্থা দেখে আমার মনের ভিতর রক্তকরণ হচ্ছিল। তারপরেও মায়ের ভুল ধরতে নেই, কারণ মা তো মাই। মায়ের কোনো তুলনা এই জগতে হয় না। মা শত ভুল করলেও এই সমাজে, এই গুণে ধরা সমাজে এর কোনো বিচার নেই। আমার গল্পটি বন্ধুরা হয়তো তোমরা একটি বানোয়াট গল্প মনে করতে পারো, কিন্তু পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণত মানুষ কখনো বিশ্বাসই করতে চায় না। আমার ঘটনাটিও ঠিক সেই রকম ঘটনার মধ্যে একটি, যার রহস্য কোনোদিন কোনো মানুষ বের করতে পারবে না। এই অযাচিত নিষিদ্ধ লীলা, এরকম ধরনের অপ্রত্যাশিত ঘটনা যুগ যুগ ধরে হাজার হাজার ঘটে আসছে, যার সীমাবদ্ধতা শুধু অন্ধকারে ঢেকে থাকে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। গল্পটি শুরু হয়েছিল যখন আমি ইন্টারের ছাত্র ছিলাম। আমাদের ক্লাসে একজন আইটেম ম্যাডাম ছিলেন, যাকে ক্লাসের অর্ধেকেরও বেশি ছাত্র লাইন মারতেন, যার মধ্যে আমরা 3 বন্ধুও ছিলাম। আমরা তার রূপ নিয়ে খারাপ চিন্তা করতাম। আমাদের আরও একটা দোষ ছিল, আমরা আইটেম আন্টিদের কল্পনায় এরপর তা ভাগাভাগি করতাম। তবে বাস্তবে এমন কিছু করতে পারিনি। আমার একটা গার্লফ্রেন্ডও ছিল যার নাম প্রীতি। ও আমার ক্লাসে পড়ত। এবার গল্পে আসা যাক। সেদিন শনিবার ছিল, আমি আর আমার বন্ধুরা সেই ম্যাডামের কল্পনা নিয়ে ভাবছিলাম। বন্ধু 1, ওহ, আজ ম্যাডামকে আগুন দেখাচ্ছে। ইচ্ছা করছে এখনই গিয়ে একটা অঘটন করে ফেলি। আমি তার উপর ফিদা। আমারও ইচ্ছা করছে এখনই কিছু দিই। দোস্ত 2, আরে তুই ফিদা তো ম্যাডামের মনের উপর, তাই আমার জন্য ম্যাডামের রাখিস। বন্ধু 1, হ্যাঁ হ্যাঁ, তুই পাবি আর আমরা আঙ্গুল। হা হা হা। বন্ধু 2, যাই হোক, আজ ম্যাডাম তার স্বামীর সাথে বেশ মনে হচ্ছে। দেখ তার চেহারা কেমন জ্বলজ্বল করছে। বন্ধু 1, এইভাবে বলিস না, ইচ্ছা করছে এখনই গিয়ে ধরি। আমি তাহলে যা। দোস্ত 2, চল গিয়ে ম্যাডামের ধরি 2 জন। বাকি একজন পিছন থেকে যা পারিস। হঠাৎ সেখানে প্রীতি আসে। প্রীতি, কি হচ্ছে এখানে? তাকে দেখে আমরা 3 জনই চুপ হয়ে যাই। এরপর বন্ধু 2, না কিছু না, আমরা তো শুধু পড়াশোনার কথা বলছি, তাই না? বন্ধু 2, হ্যাঁ তাই তো, প্রীতিকে আজ খুব সুন্দর লাগছে যে। প্রীতি লাজুক হেসে, ধন্যবাদ। আমি আকাশের সাথে একটু কথা বলতে চাই। সময় হবে? বন্ধু 2, হ্যাঁ হ্যাঁ, যাবে না কেন? আকাশ তো তোমার। দোস্ত 2, হ্যাঁ হ্যাঁ, কথা বলতে পারো আবার অন্য কিছুও পারো। হা হা হা। প্রীতি এবার লজ্জা পেয়ে গেল আর তার আমাদের একান্ত গোপন একটা জায়গায় চলে গেল। আমিও গিয়ে প্রীতির পাশে বসলাম। প্রীতি একটু রেগে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কি ওদের সাথে ম্যাডামকে নিয়ে খারাপ কিছু একটা বলছিলে? আরে না, তুমি ভুল শুনেছ। আমরা একসাথে মজা করছিলাম। আমি আর প্রীতি একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে গল্প করছি। আমি আনমনা হতেই সে আমাকে দিল। আমি হঠাৎ তার দিকে তাকিয়ে হয়ে উঠলাম। আমরা দৃষ্টিতে একে অপরের দিকে তাকাচ্ছিলাম। আমি প্রীতির ডান উপর হাত রেখে আস্তে আস্তে হাত রাখলাম। প্রীতিমত্ত ছিল, সে চোখ বন্ধ করে তার হাত আমার রাখতে গেল। কিন্তু হঠাৎ আমার 2 বন্ধু চলে আসলো, যার কারণে আমাদের কাজ মাঝপথে বন্ধ হয়ে গেল। দুপুরের ছুটির পর যখন বাসায় পৌঁছালাম তখন প্রচণ্ড ক্লান্ত আমি।
দুপুর 2:30 বাজে, বাসা ভিতর থেকে লক করা। মা বাসায় থাকায় কলিং বেল বাজিয়ে দিলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আমি জোরে সোরে মাকে ডাকলাম, এরপর আবার কলিং বেল বাজিয়ে চললাম। তারপর প্রায় 4-5 মিনিট পর মা দরজা খুল। মায়ের বেগুনি রঙের শাড়িটা ঘামে ভিজে গেছে, যার কারণে ভিতরের সব একটু একটু দেখা যাচ্ছে। আমি অনেক দিন মাকে এমনভাবে দেখিনি। মাকে বেশ আলাদা দেখাচ্ছিল। তার শাড়িটা পুরোপুরি লেপ্টে ছিল। মায়ের পদ্মফুলের মতো দেখাচ্ছিল। আমি যখন ঘনিষ্ঠভাবে তাকিয়ে দেখলাম, মায়ের গুলি আগের থেকে অনেক আলাদা দেখাচ্ছিল। খুব ফোলা এবং স্বাস্থ্যকরও দেখাচ্ছিল। গলার নিচে ঘাম ছিল। একটু জোরে নিঃশ্বাস নিচ্ছেন, যেন কোন দেবী কাঁপছিল। আমার ওই দৃষ্টি মা বুঝতে পেরেছিল হয়তো। আমার চোখ কোথায় সেটা বুঝতে পেরে মা জিজ্ঞাসা করল, মা, কি দেখছিস এভাবে? আমি, কিছু না মা। চিন্তা করছিলাম যে এতক্ষণ দরজা খুলোনি কেন। মা, তোর রুম পরিষ্কার করছিলাম তাই দেরি হয়ে গেল, এখন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে। আমি যখন ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়ে হল রুমে গেলাম। মা দরজা দিয়ে ভিতরে আসছে। আমি উপর থেকে মায়ের নড়তে থাকা দেখছি। তারা দেখতে খুব বড় এবং হয়তো মায়ের থেকেও সাদা হবে। আমি মাকে এমন রূপে আগে কখনোই দেখিনি। আর আগে কোনো দিনই সেইভাবে আমি মায়ের দিকে মনোযোগ দিইনি। মা খুব লাজুক ছিল। আমার চোখ মায়ের দিকে স্থির ছিল। মা আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, মা, আয়, আমি খাবার দিচ্ছি। চল খেয়ে নিই। সে খাবার আনতে গেল। মা জামা কাপড় পাল্টে আসলো। এরপর দুজনে একসাথে খেতে বসলাম। আমি, মা, তুমি আজ তাড়াতাড়ি চলে এলে যে? মা, হ্যাঁ, আজ কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এই জন্যই এসেছি। তোর পড়াশোনা কেমন চলছে? আমিস, ভালো চলছে মা। এরপর মা আর আমি আবার স্বাভাবিকভাবে কথা বলতে লাগলাম। এরপর প্রায় 1 মাস পরের ঘটনা, সেদিন শনিবার ছিল। আমরা 3 বন্ধু কলেজে বসে গল্প করছিলাম। আমাদের শেষ 2টা ক্লাসের অপেক্ষা করছিলাম। বন্ধু 1, আরে আকাশ, চল আজ ভিডিও গেম খেলি। আমি, না দোস্ত, মা আমাকে খেলতে দেবে না, বাসায় গেলেই পরীক্ষার জন্য পড়তে বলবে। বন্ধু 2, চলো না। শুধু আজকেরই তো ব্যাপার, কাল থেকে আমরা পড়াশোনা শুরু করব। আমি, হ্যাঁ, গতকালও তো এই কথা বলেছিলি যে কাল পড়বি। এমন চলতে থাকলে এই কাল আর কোনোদিন আসবে না। বন্ধু 2, আরে নিশ্চিত কাল থেকে শুরু করব, চল। আন্টিকে বল যে বন্ধুদের বাড়িতে পড়বি। সব সমস্যা সমাধান। কথাটা ও ভুল বলেনি। ভাবতে লাগলাম এটা একটা ভালো অজুহাত হবে, আর মা এখনো বাড়িতে আসেনি। তাই ব্যাগ রেখেই চলে আসব। বন্ধু 1, হ্যাঁ দোস্ত, চল। আজ মজা করি, কাল থেকে পড়াশোনা শুরু হবে। আমি, আচ্ছা ঠিক আছে। আমাদের ক্লাস শুরু হয়ে গেছিল এবং আমাদের রূপের ম্যাডাম পড়াতে শুরু করেছিলেন, কিন্তু আমরা আমাদের মধ্যে কথা বলে যাচ্ছিলাম। ম্যাডাম, ওই তোমরা ওখানে কি করছ? নিজেদের ভিতর কিসের এত কথা? বন্ধু 1, ইয়ে মানে ম্যাম। আমরা 3 জনই দাঁড়িয়ে যাই। ক্লাসের সবাই আমাদের 3 জনের দিকে তাকিয়ে থাকে। প্রীতিও ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। ম্যাম, ক্লাসে কি গল্প করছিলে শুনি? বন্ধু 2, ম্যাম, আমরা বাড়ির কাজের কথা বলছি। ম্যাম, ঠিক আছে, তোমরা বাইরে গিয়ে কথা বল। ক্লাস থেকে যাও। বন্ধু 1, সরি ম্যাম, আমরা আর কথা বলবো না। ম্যাম, বের হও। রেগে আমরা 3 জন ক্লাস থেকে বের হই। বন্ধু 1, এটা তোদের দুজনেরই দোষ। তোরা আমার সামনে আমার ইমপ্রেশন নষ্ট করে দিয়েছিস। ম্যাম, কোথায় যাচ্ছ? বাড়ি যাওয়ার কথা বলিনি তোমাদের। আমরা 3 জনই ম্যামের দিকে তাকাই। ম্যাম কাঁপাতে কাঁপাতে হাঁটতে হাঁটতে আমাদের সামনে এসে দাঁড়ায়। আমরা হাঁ করে তাকিয়ে থাকি। ম্যাম, হাঁ করে তাকানো বন্ধ কর আর হাঁটু গেড়ে বসো। আমাদের কোনো উপায় ছিল না। তাই আমরা ক্লাসের দরজার পাশেই ম্যামের নির্দেশে নতজানু হয়ে যায়। তিনি ঘুরে যাওয়া শুরু করল, তখন আমরা ম্যামের ওড়নার পাশ থেকে ভিতর উথিত দেখতে পেলাম। বন্ধু 1, বল মোটা। ওহ, আমার হৃৎপিণ্ড ধরফর করছে। বন্ধু 2, শুধু হৃৎপিণ্ড, আর কিছু না, কিন্তু যাই বলিস ম্যাডামের পদ্মফুলের মতো। তার স্বামী নিশ্চয়ই তাকে রোজ আচ্ছা রকম। আমি, তা তো দেবেই। এই মাদামকে কেউ না থাকতে পারে। বন্ধু 1, তোরা আমার সুন্দরীকে নিয়ে এমন কথা বলিস না। ও শুধু আমার। আমি যদি ওর স্বামী হতাম তাহলে ওর মুখে নিয়ে খেতাম। ভাবলেই সত্যি শক্ত হয়ে যায়। বন্ধু 2, ওর স্বামী নিশ্চয়ই ওকে রোজ, তাই না? আমি, হ্যাঁ, সে তো অবশ্যই। বন্ধু 1,
আরে তুই ওর স্বামী বলছিস কেন? ম্যাম, তোমরা 3 জন বাইরে বকবক না করে তাড়াতাড়ি ভিতরে আসো। আমরা ভিতরে গেলে ম্যাম বললেন, তোমরা 3 জন আলাদা আলাদা হয়ে বসো। আমরা 3 জন আলাদা হয়ে বসলাম। একটু পর ক্লাস শেষ হয়ে গেল এবং পরবর্তী শিক্ষক তার ব্যক্তিগত ছুটির জন্য আসেননি। বন্ধু এক ঘন্টার মধ্যে আমাদের দেখা হচ্ছে। আমি দ্রুত এবং নিঃশব্দে প্রীতির থেকে লুকিয়ে বাসার দিকে রওনা দিতে লাগলাম। কিন্তু প্রীতি তা দেখে ফেলে। প্রীতি, আকাশ, কোথায় যাচ্ছ? আমি, কাজ আছে, বাড়িতে যাচ্ছি। প্রীতি, অপেক্ষা কর, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, খুব ব্যস্ত আমি। প্রীতি, তাহলে আজ সন্ধ্যায় দেখা হবে? মনে থাকবে তো? আমার মেজাজ খারাপ ছিল। প্রীতির হাত থেকে রেহাই পেতে আমি শুধু বললাম, ওকে ডান। আমার খেলার জন্য তাড়াতাড়ি যেতে হবে। মা আসার আগেই। তাই তাড়াতাড়ি আমার ব্যাগ ঘরে রাখতে চেয়েছিলাম। যদি মা দেখে ফেলে তাহলে আমার পরীক্ষা থাকায় মা আমাকে খেলতে যেতে দেবে না। আমি যখন বাড়িতে পৌঁছলাম ততক্ষণে মা পৌঁছে গেছেন। ভিতর থেকে লক, কলিং বেল বাজালাম না। ভাবলাম কেন জানালার উপাস থেকে ব্যাগটা ভিতরে রেখে খেলতে যাব, মা কিছুই জানবে না। আমি ব্যাগ রাখার জন্য জানালা খোলার চেষ্টা করলাম, কিন্তু সব ভিতর থেকে বন্ধ করা ছিল। বাড়ির পিছনের জানালায় গেলাম। এটা একটা বন্ধ বেডরুম ছিল। কেউ এখানে থাকে না, তাই জানালা সবসময় খোলা থাকে। আমি জানালা খোলার চেষ্টা করলাম, হঠাৎ কিছু শব্দ শুনতে পেলাম। বুঝতে পারছিলাম কেউ জোরে শ্বাস নিচ্ছে। হঠাৎ এমন একটা শব্দ এলো। এরপর আবারও। এই কণ্ঠস্বর আমার মায়ের ছিল। এই আওয়াজ শুনে আমার দাঁড়িয়ে গেল। মায়ের মুখ থেকে এমন আওয়াজ আমি কখনো শুনিনি, শুধু ফিল্মেই এমন শুনেছি। আমি বুঝতে পারছিলাম যে মা আঙ্গুল দিয়ে, নিশ্চয় মা আঙ্গুল দিচ্ছে আর বের করছে। আমি মনে মনে অনেক খুশি হয়ে যায়, ওদিকে আমার পাথরের মতো শক্ত হয়ে গেছে। আবার একই শব্দ শুনলাম। খুব নরমভাবে শব্দ আসছে। কিন্তু আমি মনোযোগ দিয়ে শুনছিলাম, কেন জানি না। মায়ের এই কণ্ঠ শুনে আমি ভাবতে লাগলাম, মাকে এই কষ্ট থেকে আমি মুক্তি দেব। আমি আমার বের করে বাড়ির ভিতর থেকে মায়ের চিৎকারের সাথে সাথে সেটা নাড়াতে লাগলাম। আমি মায়ের চিৎকারে গেলাম। এই আওয়াজ আসতে থাকে কিছুক্ষণ পর আওয়াজ বন্ধ হলে আমার বের হয়ে দেয়ালের পড়তে লাগল। যখন ফুচ করে আমার বের হচ্ছিল যেন মনে হচ্ছিল বিদ্যুৎ চলাচল করছে। প্রায় 10 মিনিট পর বাসার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর মা দরজা খুল। মা পড়েছিল, প্রচুর ঘাম ছিল, থরথর করে কাঁপছিল। তার চুল ছিল, এটি খোলা ছিল আর উস্কো। এটা দেখতে সুন্দর ছিল। মনে হচ্ছিল কোনো দেবী আমার সামনে দাঁড়িয়ে আছে। মা, আমরা গতদিনের মতো ঘামে ভিজেছিল। মা কাঁপা গলায় বলল, মা, তাড়াতাড়ি আয়, ভিতরে গিয়ে হাত ধুয়ে আয়। আমি মাকে কিছু না বলে সোজা আমার রুমে চলে গেলাম। মা তখন আমার ঘরের দরজায় কাছে আসলো। দাঁড়িয়ে আমার পড়াশোনা খবর নিল। কিন্তু আমার মায়ের কথায় কোনো খেয়াল ছিল না। আমার সম্পূর্ণ ফোকাস মায়ের উপর ছিল। আমি স্পষ্টভাবে মায়ের উপরে থেকে 2টি স্পট দেখতে পাচ্ছিলাম। 2 অগ্রভাগের দানাদার অংশ দুটো যেন বের হয়ে আসতে চাচ্ছে। আমার গলা শুকিয়ে যাচ্ছিল এসব দেখে। এই শুকনা গলা যেন মায়ের ওই উথিত ছাড়া কেউ ভিজাতে পারবে না। এই 2টি খেতে পারলে গলাটা একটু ভিজে উঠত। আমি মায়ের দিকে তাকিয়ে যেন কিছু শুনতে পাচ্ছিলাম না, তবুও কষ্ট করে তার কথার উত্তর দিচ্ছিলাম। কিছুক্ষণ পর মা চলে গেল। আমি মনে মনে আমার মায়ের কথা ভাবতে লাগলাম যে সে তার এই বয়সেও এসব ভাবতে ভাবতে আমার আবার টাইট হয়ে গেল। আমি মায়ের ফিট আর পদ্মফুলের সম্পর্কে চিন্তা করা শুরু করি। মা এই পদ্মফুলের মতো যে কিভাবে মালকিন হয়ে গেল আমিও জানতামই না। আজকেই যেন সেটা প্রথম উপলব্ধি করছি। তার সুগোল মোটা আমাকে পাগল করে দিচ্ছে। ইতিমধ্যে দুর্দান্ত ছিল, এটা আগেই খেয়াল করেছিলাম। কিন্তু এই প্রথম। আর ঘামে ভেজা নিয়ে কি বলবো? উফ! মোটা হলেও মায়ের ঠিক পামিলা অ্যান্ডারসনের মতো খুবই পাতলা ছিল। আমি মায়ের নিয়ে এই প্রথমবার এমন কথা ভাবতে লাগলাম। কিছুক্ষণ পর বিছানায় বসে ভাবতে লাগলাম, মা নিজের নিয়ে কত কিছুই না করছে। হঠাৎ আমার চোখ টেবিলের উপর রাখা কলম আর কাগজের উপর গেল, যেটা আমি এতক্ষণ দেখিনি। ভেবেছিলাম মায়ের হতে পারে। আজ যেন আমি পুরোপুরি ভুলে গেছি যে আমাকে আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে, ভিডিও গেম খেলতে যেতে হবে। এটাও ভুলে গেছি যে প্রীতির সাথে দেখা করতেও যেতে হবে।
কল্পনায় মায়ের কথা ভেবে সারা রাত কাটিয়ে দিলাম। সারা রাত ঘুমাতে পারলাম না। পরের দিন সারারাত মাকে নিয়ে ভাবার কারণে ভোরের দিকে ঘুমাতে হয়। কিছুক্ষণের জন্য ঘুমাতে পেরেছিলাম। সকাল ৯টার দিকে তখন মায়ের ডাক শুনতে পেলাম। মা, আকাশ বাবা, উঠে পড়। ৯টা বাজে আর তুই ঘুমাছিস? তাড়াতাড়ি ওঠ। আমি তাড়াতাড়ি উঠতে গিয়ে আমার চোখ পড়ল আমার হাফ প্যান্টের উপর, যেটা একটা তাঁবু হয়ে গেছে আমার শক্ত হয়ে থাকার কারণে। আমার ঠান্ডা করার চেষ্টা করলাম। এরপর ঘর থেকে বের হলাম। মা পরে হাতকি ঝাড়ু নিয়ে সামনে ঝুঁকে ফ্লোর ঝাড়ু দিচ্ছিল। এতে করে নিচে ঝুলে গেছিল, যার ফলে গলার দিকটা ফাঁকা হয়েছিল। আর সেই আঁকা দিয়ে মায়ের দেখা যাচ্ছিল। ভিতরে কোনো ছিল না। যখন ঝাড়ু দেওয়ার জন্য হাত নাড়াচ্ছিল তখন একটার সাথে আরেকটা ধাক্কা খাচ্ছিল। উফ! আমার এটাকে কিভাবে সামলাবো এই দৃশ্য দেখে? আমার আবার দ্রুত উঠে দাঁড়াচ্ছে। আর আমি শুধু মায়ের দিকে তাকিয়ে আছি। আর বা হাত দিয়ে আমার হাফ প্যান্টের উপর ঘষতে থাকি। মা আমার দিকে তাকাতেই আমি সোফায় উল্টো হয়ে বসে পড়ি যাতে আমার প্যান্টে হয়ে থাকা মা দেখতে না পায়। মা, যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। আমাদের বাজারে যেতে হবে, রান্না করতে হবে। ঘরে সবজি নেই, কিনতে হবে। আমি তখন মাথা নাড়িয়ে রেডি হওয়ার জন্য সোজা বাথরুমে দৌড়ে গেলাম। রেডি হয়ে বেরিয়ে এলাম। ততক্ষণে মা রেডি হয়ে গেছে। নিয়ে এলাম, মা একটা গাঢ় বাদামি রঙের সম্পূর্ণ ঢেকে যায় এমন শাড়ি পরেছিল। এই ধাকাধাকির মধ্যেও আমি মাকে খুব আবিষ্কার করলাম। কারণ আগের দিনের মায়ের সেই শীতকার এখনও আমার কানে প্রতিধ্বনিত করছে। মা, আমার দিকে তাকিয়ে ওভাবে কি দেখছিস? মা, তোমাকে অনেক সুন্দর লাগছে। মা মুচকি হেসে, যাহ মিথ্যেবাদী। মাকে সুন্দর বলা হচ্ছে? কিসের জন্য মাকে সুন্দর বলছিস? টাকা চায় বুঝি? না না, তেমন কিছুই না মা। আমি শুধুই তোমার প্রশংসা করছিলাম। সত্যি বলছি, তোমার শপথ। মা, শপথ ভগবানের হয়, মানুষের হয় না। তুমি আমার কাছে দেবী। তাই ঘরের দেবীর শপথ আগে করতে হয়। বুঝেছ আমার সুন্দরী দেবী মা? মা, হ্যাঁ খুব বুঝেছি, পাজি ছেলে কোথাকার। এখনই চল বাজারে। আমি আর মা বাজারে গিয়ে সবজি কিনছিলাম। আমি শুধু ব্যাগ ধরেছিলাম। আর মায়ের দিকেই তাকিয়ে থাকছিলাম। আর মায়ের পিছন পিছন হেঁটে মায়ের দেখছিলাম। আর তাতে আমার দেওয়ার স্বপ্ন দেখছিলাম। এসব ভাবছিলাম কারণ আমার চোখের সামনে মায়ের নাচুনি দেখেই যাচ্ছিলাম। জানি না কেন আজ মাকে খুব সুন্দর লাগছিল। বাজার শেষে আমরা বাসায় ফেরার জন্য বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। বাস আসতেই আমরা তাতে উঠে গেলাম, কিন্তু ভিতরে কোনো সিট খালি ছিল না। মা দাঁড়িয়েছিল আর আমি মায়ের বরাবর দাঁড়িয়েছিলাম। হঠাৎ বাসে ভিড় বেড়ে গেল, যার ফলে আমার সম্পূর্ণভাবে মায়ের পিঠের সাথে রাখতে হল। মা আমার কাছ থেকে একটি ব্যাগ নিল। ব্যাগ নেওয়ার সময় মা নিজের সাপোর্ট রাখার জন্য পাশের সিটের হ্যান্ডেলে হাত রাখল। আর আমি পিছনে আছি সেই আশায় পিছনে ঝুঁকে আমার সাপোর্ট নিতে চাইল। কিন্তু মা এসবের কিছুই বুঝতে পারছিল না বাসের ভিতরের মানুষের ঠেলাঠেলির কারণে। অনেক মানুষের জন্য গরম লাগছিল। ওদিকে মায়ের পিঠ ঘেমে গেছিল। গায়ে জড়িয়ে রাখা শাড়ি ভিজে, এমনকি যাতে না পড়ে যায় সেজন্য তার হাত ধরতে গেলাম। কিন্তু মায়ের ঘুরে যাওয়ার কারণে তার হাত ধরার বদলে আমার হাত গিয়ে পড়ল মায়ের নরম উপর। বিশ্বাস করুন, এর থেকে নরম জিনিস আমি আমার জন্মে এই প্রথম অনুভব করলাম। বাচ্চাকালে এই পান করতাম। তবুও সেদিন এসব অনুভব করতে পারতাম না। আজকে এইটুকু মুহূর্তে আমি যেন সব অনুভব করতে পারছি। ইচ্ছা করছিল বাসের মধ্যেই বারবার মায়ের, যদিও মাকে সাপোর্ট দেওয়ার জন্য তার ধরে রেখেছিলাম। সময়টা এখানেই থেমে থাকলে কি হতো? সারা জীবন মায়ের চেপে ধরেই রাখতাম। কি বড় রে বাবা! আমার হাতের মধ্যে ঠিকভাবে আসছিল না। একটু পর সব ঠিক হয়ে গেল। আমি মায়ের ছেড়ে দিলাম। আর মা সোজা হয়ে দাঁড়িয়ে গেল। আমরা এমন ভাব করলাম যেন কিছুই হয়নি। আমার হাত যেন অবশ হয়ে গেছে। আমি ভাবলাম মায়ের অনেক বড়। ওহ, কি হবে আমি জানতে চাই। মায়ের আমার যেন এখনও আমি অনুভব করছি। বাড়িতে পৌঁছানো পর্যন্ত এই অনুভূতি হতে লাগল। পরের দিন সোমবার। ক্লাসে 2 বন্ধু আমাকে অনেক ঝাড়ল কালকে তাদের সাথে না যাওয়ার জন্য। এমনকি প্রীতিও আমাকে আচ্ছা রকম ঝাড়ি দিল। প্রীতিক, তুমি তোমার মেজাজ খারাপ করে দিয়েছ আকাশ। আমার কাছে সব শোনা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি হুট করে বললাম, চল আজ দেখা করি। প্রীতিক, তুমি আজকেও আসবে না?
আমি আসব বাবা আসব, আমার মায়ের নামে প্রতিজ্ঞা করলাম। প্রতিজ্ঞা করেছিলাম এখন যেতে হবে। যেই কথা সেই কাজ। পার্কে প্রীতির সাথে দেখা করতে সন্ধ্যায় সেখানে পৌঁছালাম। ওখানে প্রীতির সাথে তার বান্ধবী আর অন্য একটা ছেলে ছিল। আমি হাই প্রীতি হাই, এরপর ছেলেটার দিকে তাকিয়ে হেসে, ওর সাথে পরিচিত হও, ও আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড। আমি প্রীতির ফ্রেন্ডে চিনতাম। আমি ছেলেটাকে হাই বললাম। প্রীতির বান্ধবী আর তার বয়ফ্রেন্ড অন্যদিকে ঘুরতে গেল। আমরাও পার্কের ভিতরে হাঁটছিলাম। প্রীতি নিঃশব্দে হেঁটে যাচ্ছিল। আমি মনে মনে ভাবতে লাগলাম, যে মেয়েটা এত কথা বলত, আজ সে এত চুপ কেন? তোমাকে ভালো লাগছে? আমার কথা শুনে প্রীতি একটু হাসি দেয়। প্রীতি, ধন্যবাদ। কিছু হয়েছে? তুমি কি চুপচাপ আছো কেন? মা বাবার কাছ থেকে বকা খেয়েছ নাকি? প্রীতি, না তেমন কিছুই না। তাহলে কি ব্যাপার বলো? প্রীতির মিষ্টি হাসি দিয়ে বল, ভেবেছিলাম পরশুর মতো আজও তুমি আসবে না। আরে আসব না মানে মায়ের শপথ করে কথা দিয়েছি। মায়ের শপথ কি এত সহজে আমি ভাঙতে পারি? মনে মনে প্রীতি, তাহলে পরশু কেন এলে না? তখনও তো বললে যে তুমি আসবে। আরে দুঃখিত বাবা, দুঃখিত। মাফ করো এবারের মতো। প্রীতিক, এবারের মতো মাফ করলাম, যাও। তাহলে তোমার বন্ধু আর তার বিএফ কি করতে এসেছে? প্রীতি, কেন কথা বলতেও পারে না তারা? দুইজন থাকলে কথা কম কাজ বেশি হয়। হা হা হা। প্রীতি ব্যাপারটা বুঝে চুপ হয়ে যায়। প্রীতি, ওরা যাই করুক তোমার কি, তুমি আজকাল আমার সাথে ঠিকভাবে কথা বলছ না। সময়ও দিচ্ছ না। ওকে কিভাবে বলি যে আমার দৃষ্টি এখন মায়ের দিক পড়েছে? মা ছাড়া কাউকে ভালো লাগে না। প্রীতিকেও না। যখন প্রীতির দিকে তাকাই, সে মাথা নিচু করে এগিয়ে যাচ্ছে। একটু এগিয়ে গেলাম। প্রীতির সাথে পা বাড়িয়ে চললাম। একটা ঝোপের ভিতর এক দম্পতি বসেছিল। ছেলেটা হাত দিয়ে মেয়েটার এই দেখে প্রীতি পায়। প্রীতির দিক তাকিয়ে একটা হাসি দিতেই তার মুখে লাল হয়ে যায়। আমরা সেখান থেকে একটু এগিয়ে গিয়ে বসলাম। আজকাল এই ধরনের যুগলদের সর্বত্র বসে থাকতে দেখা যায়। প্রীতি, তো কি হয়েছে? ওরাও কি আমাদের মতো জিএফ বিএফ, তাই না? প্রীতি লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে বলে, বুঝলাম এখান কি করতে হবে। তাই প্রীতির দিকে হাত বাড়িয়ে ওকে কাছে টেনে নিলাম। প্রীতি আমার দিকে তাকাতে থাকে এবং আমি তাকে আলতো করে আর ও চোখ বন্ধ করে নেয়। আমার দিয়ে প্রীতির খাবার খেতে থাকি। নিঃশ্বাসের কারণে আমার থামাতে পারছিলাম না। প্রীতি চোখ বন্ধ করে আমার অনুভব করছিল। প্রীতির কাঁধে হাত রাখলাম। পার্কে সন্ধ্যা হয়ে গেছে, তাই প্রীতির এমন চিৎকার শোনার কেউ ছিল না। আর যারা ছিল তারা নিজেরাই এই কাজে ব্যস্ত ছিল। প্রীতি আস্তে আস্তে আমাকে সাপোর্ট দিতে লাগল। আর আমার খাবার খেতে লাগল। আমার হাত আস্তে আস্তে নামতে লাগল। আর ওর পাশে এসে থামল। আমার হাত প্রীতির উপর রেখে চাপ দিতে থাকি। প্রীতি লজ্জা পেয়ে ওর হাত দিয়ে আমার হাত সরিয়ে দেয়। আমিও বুঝতে পারছিলাম পার্কে এই ধরনের কাজ ঠিক না। তবে প্রীতির নিঃশ্বাস আমাকে আরও বানিয়ে দিচ্ছিল। কিছুক্ষণ ওকে দেখতে লাগলাম। আরেকবার চেষ্টা করে ওর উপর হাত রাখি আবার। প্রীতি আবার চোখ বন্ধ করে। প্রীতির নিঃশ্বাস আমাকে পাগল করে দিচ্ছে। হঠাৎ আমার মনের মধ্যে মায়ের কথা মনে হল। সেদিনের সেই শীতকার মনে পড়ল। ভাবতে লাগলাম যে আমার মায়ের প্রীতির থেকে 4 গুণ বড় হবে। আমার মায়ের আমার হাতে ধরছিলই না, যেখানে প্রীতির পুরোপুরি আমার হাতে হিট হয়ে যায়, বরং আরও জায়গা অবশিষ্ট থাকে আমার হাতে। হঠাৎ পার্কের লাইট জ্বলে গেল। আর প্রীতি আমাকে তার থেকে দূরে ঠেলে দিল। তারপর আমার হুঁশ ফিরে আসল। প্রীতির দিকে তাকালাম। সে কিছু বলল না, বরং নিচের দিকে তাকিয়ে হাসল। আমিও কি বলবো কিছুই বুঝলাম না। চলো যাই। প্রীতি বসা থেকে উঠে। প্রীতি, হ্যাঁ চলো। আমরা দুজনেই পার্কের বাইরে বেরিয়ে পড়লাম। সেখানে প্রীতি আমার সাথে কথা বলল না। লাজুক মুখে চুপ করে থাকল। তবে সেদিকে আমার খেয়াল নেই। আমার খেয়াল মায়ের দিকে। কখন বাড়ি যাব আর কখন তাকে দেখব। কি বড় বড় মায়ের। কবে যে ওই মাঝে আমার এখন প্রীতিকে বিদায় দিতে হবে মাকে দেখতে হলে। তাই তাহলে আমি যাই? প্রীতি, দাঁড়াও, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। ঠিক আছে। প্রীতি স্কুটিতে নিয়ে আসলো। আমাকে ওর পিছনে বসতে বলল। বসতেই প্রীতি চালাতে শুরু করল।
প্রীতি স্কুটি চালাতে থাকল আর আমি ভাবনায় হারিয়ে গেলাম। প্রীতি চুপচাপ স্কুটি চালাতে লাগল। আর আমি আমার হাত দেখতে লাগল। প্রীতি আর মায়ের মাপ তুলনা করতে লাগলাম। মায়ের চেহারা, মায়ের সৌন্দর্য সব কিছুই প্রীতির থেকে বেশি। অনেক বেশি। মা, তুমি আমার হৃদয় দখল করে আছো।